চন্দনা দেবী শহরের কোলাহল থেকে দূরে জঙ্গলে থাকতে পছন্দ করে। তাই সে তার 5 ছেলের সাথে জঙ্গলের মধ্যেই এক আলিশান কাঠের বাড়িতে বাস করে। কিন্তু শীতকালে জঙ্গলে বেশ ভালোই ঠান্ডা পড়ে, তাই জঙ্গলের ভেতরে শীতকাল কাটাতে গিয়ে তাদের হাড় একেবারে হিম হয়ে যায়। ওরে বাবারে বাবা, এই জঙ্গলের ভেতরে কি ঠান্ডা! তার মধ্যে একা এই 3 তলা বাড়ির কাজ করা সম্ভব নাকি? বাড়ির উঠানে চারিদিকে জঙ্গলের পাতা পড়ে নোংরা হয়ে থাকে। সবকিছু পরিষ্কার করা, তারপর জঙ্গল থেকে ফলমূল পেড়ে নিয়ে এসে রান্না বান্না করা আমি একা হাতে আর করতে পারছি না। তোদের 5 জনের বউ আসলে আমার অনেক সুবিধা হবে। সেদিন চন্দনা দেবী তার 5 ছেলেকে বিয়ের জন্য রাজি করায়। আর যেহেতু তারা অত্যন্ত বড় লোক, তাই তার 4 ছেলের বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু চন্দনা দেবী ছোট ছেলে বিপুল নিজের পছন্দ করা মেয়ে টিনাকে বিয়ে করবে বলে জানায়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই 5 ছেলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর চন্দনা দেবীর 4 বৌমা যেহেতু গ্রাম থেকে আসে, তাই জঙ্গলে শ্বশুরবাড়িতে শীতকালে তাদের কোনো অসুবিধা হয় না। বিয়ের পর 4 বৌমা জঙ্গলের পাখির আওয়াজ শুনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। বৌমা, তোমরা আজকে আমার বাড়িতে প্রথম রান্না বান্না করবে, তাই তোমরা প্রথমে জঙ্গল থেকে গিয়ে ফল শাকসবজি তুলে নিয়ে আসো। তারপর দেখবে জঙ্গলের মাথায় একটা বড় বাজার বসে, সেখান থেকে মাংস কিনে নিয়ে আসবে। আচ্ছা মা, ঠিক আছে, আমরা সব কাজ করে দিচ্ছি। শাশুড়ি মায়ের কথা মতো 2 বৌমা জঙ্গলের ফলমূল শাকসবজি তুলতে চলে যায়। অন্যদিকে বাকি 2 বৌমা গোটা বাড়ি পরিষ্কার করে। কিন্তু এখনো পর্যন্ত ছোট বৌমা টিনার ঘুম ভাঙতে চায় না। এভাবেই দেখতে দেখতে যখন বেলা 11টা বেজে যায়, তখন কি ব্যাপার ছোট বৌমা, তুমি ঘুম থেকে উঠবে না? তোমার বাদ বাকি জায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে কত কাজ করছে, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? ওরা জঙ্গল থেকে শাকসবজি ফল মাংস সবকিছু নিয়ে এসে রান্না বান্না করছে, এমনকি ঘরবাড়ি পরিষ্কারও করে ফেলেছে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওদেরকে সাহায্য করবে, যাও। উফ বাবা, এই জঙ্গলের ভেতরে কি ঠান্ডা! পুরো মনে হচ্ছে পাহাড়ে ঘুরতে এসেছি। ভীষণ ঠান্ডা লাগছে। টিনা কোনো মতে ঘুম থেকে উঠে পড়ে। সে তৈরি হয়ে বাইরে আসে। আপনারা কেমন, হ্যাঁ? শীতের মধ্যে জঙ্গলে থাকছেন, কিন্তু কোনো রকম কোনো মজা করতে জানেন না? এরকম ঠান্ডায় কেউ ঘরের মধ্যে বসে ব্রেকফাস্ট করে নাকি? বাইরে জঙ্গলে কি সুন্দর রোদ উঠেছে। চলুন আমরা একসাথে বাইরে উঠানে বসে ব্রেকফাস্ট করে নিই। না না টিনা, আমরা কেউ বাইরে ব্রেকফাস্ট করতে যাব না। কারণ বিয়ে করে আমরা যখন জঙ্গলের ভেতর দিয়ে আসছিলাম, তখন আমরা অনেক জীবজন্তুর আওয়াজ শুনেছি। এই শীতের মধ্যে ওরা নাকি খুব ক্ষুধার্ত থাকে, তাই মানুষ দেখলেই ওরা খেয়ে নেবে। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছ। আর এমনিতেও কালকে রাত্রিবেলা জীবজন্তুর আওয়াজে আমরা ঘুমাতে পারিনি, তাই বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার কোনো দরকার নেই। তোমরা কি ব্যাকডেটেড? এই শীতকালে সকালে কোনো জীবজন্তুর খেয়ে দিয়ে কাজ নেই যে ঘুম ছেড়ে তোমাদেরকে খেতে আসবে? ওরা এখন গাছের ডালে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, তাই অত চিন্তা করে লাভ নেই। আমি কিন্তু বাইরে বসে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আসতে পারো। এই বলে টিনা খাবার নিয়ে কাঠের ঘরের বাইরে বেরিয়ে আসে। সে জঙ্গলের মধ্যে বসে ব্রেকফাস্ট করে। এমন সময় তার শ্বশুরবাড়ির লোকেরাও একে একে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এভাবে তারা সবাই মিলে একসাথে বসে খাবার খায়। দেখতে দেখতে আরো কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন সকালবেলা, ওরে বাবারে কি শীত পড়েছে! এই শীতের মধ্যে প্রত্যেকদিন শাশুড়ি মা ভোরবেলায় আমাদেরকে জঙ্গলের মধ্যে ফলমূল শাকসবজি তুলতে পাঠায়। জঙ্গলের চারিদিকে তাকিয়ে দেখো, পুরো কুয়াশায় ঘন হয়ে আছে। এরকম অবস্থায় জঙ্গলের মধ্যে যাওয়া যায় নাকি? আমার তো ভোরবেলায় ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, কিন্তু আমার ঘরের পাশে এত গাছ ভর্তি হয়ে আছে যে পুরো জঙ্গলের পাখি যেন ওই গাছে এসে ভর করেছে। এমন করে ডাকবে যে ভোরবেলাতেই ঘুমটা ভাঙিয়ে দেয়। ছাড়ো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। চলো আমরা গিয়ে শাকসবজি ফলমূল সব তুলে নিয়ে আসি। আর ওদিকে শহরের মহারানীকে দেখো, যেন জঙ্গলের ভেতরে কাঠের বাড়িতে ঘুরতে এসছে। কোনো রান্নাবান্না করে না, সংসারের কোনো কাজ করে না, শুধুমাত্র এদিক ওদিকে ঘুরে বেড়ায়। আর ফোনের নেটওয়ার্ক পেলেই বাপের বাড়ির লোকেদের সাথে গল্প জুড়ে বসে। ওকে শাশুড়ি মা কিছু বলে না, ছাড়, আমাদেরও এসব কথা বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি চল গিয়ে জঙ্গল থেকে ফল তুলে নিয়ে আসি। ওরে বাবারি, ভীষণ ঠান্ডা আজকে।
এই বলে চার বৌমা জঙ্গলে ফলমূল তুলতে চলে যায়। এই ঠান্ডার মধ্যে ভোরবেলায় জঙ্গলে ফল তুলতে গিয়ে তাদের খুবই কষ্ট হয়। এভাবেই ফলমূল শাকসবজি তোলা হয়ে গেলে তারা আবার বাড়িতে এসে কাঠের উনুন জ্বালিয়ে রান্না করে। শীতকালে চন্দনা দেবী কাঠের উনুনে রান্না করা খাবার খেতে পছন্দ করে। চার বৌমার রান্না বান্না হয়ে গেলে তারা বাড়ির আশপাশ থেকে জঙ্গলে পড়ে থাকা পাতা নোংরা সবকিছু পরিষ্কার করে। এমনকি শীতের সময় তাদের বরেরা ঘরের চারপাশে মুরগি ছাগল পোষে। এই শীতের মধ্যে তাদেরকে বাইরে বেরিয়ে পশুদের খাবারও দিতে হয়। অন্যদিকে টিনা কিন্তু বেশ আনন্দে জীবন কাটাতে থাকে। এমনই একদিন, আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে, সন্ধ্যাবেলা জঙ্গলের কাঠ জোগাড় করে আগুন জ্বালালে খুব ভালো হয়। এই বাড়িতে সবাই শুধু ফলমূল শাকসবজি তুলতেই ব্যস্ত। কোথায় জঙ্গলে থাকে একটু আগুন জ্বালিয়ে তার চারপাশে গোল করে বসে গল্প করবে, নাচানাচি করবে তা নয়। এমন সময় টিনার মাথায় একটা বুদ্ধি আসে। সেই জঙ্গলের মধ্যে পিকনিক করবে বলে ঠিক করে। টিনা তখনই তার বান্ধবীদের ফোন করে নিমন্ত্রণ জানায়। তার বান্ধবীরাও জঙ্গলে পিকনিক করতে রাজি হয়ে যায়। মা, আজকে বিকালে আমার কয়েকটা বান্ধবী শহর থেকে জঙ্গলে আসবে। আমরা ঠিক করেছি সন্ধ্যাবেলা বাড়ির ধারে জঙ্গলে বসে পিকনিক করব। তাই আপনারাও যদি আমাদের সাথে পিকনিক করেন তাহলে খুব ভালো হয়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি বৌমা? এই জঙ্গলে এমনিতে দিনের বেলাতে মানুষ পাওয়া যায় না, তুমি আবার সন্ধ্যাবেলা পিকনিক করবে বলছো? না না, কোনো দরকার নেই। তোমার বান্ধবীদের আসতে বারণ করে দাও। না না, এখন বারণ করলে ওরা তো খারাপ ভাববে। ছাড়ুন, কিছু হবে না। আর এই যে তোমাদের চারজনকে বলছি, তোমরা কিন্তু আমাদের সাথে সন্ধ্যাবেলা পিকনিক করবে। শীত শীত করে ঘরের মধ্যে এসে শুয়ে থাকবে না। মোটা মোটা সোয়েটারগুলো পরে জঙ্গলে বেরিয়ে আসবে, কারণ তোমাদেরকে রান্নাবান্না করতে হবে। আমি তো সেই রকম রান্নাবান্না করতে পারি না, তাই পিকনিকে রান্নাবান্না করার দায়িত্ব কিন্তু তোমাদের। টিনার কথা শুনে বাকি চার বৌমাও পিকনিক করতে রাজি হয়ে যায়, কারণ তাদেরও দৈনন্দিন জীবনে সেরকম একটা আনন্দ করা হয় না। বিকাল হতে না হতে টিনার বান্ধবীরা জঙ্গলে এসে হাজির হয়। আমরা এখন জঙ্গল থেকে কাঠ জোগাড় করে বাড়ির পাশে আগুন জ্বালাবো। তারপর সেখানে তন্দুরি চিকেন হবে, মাটন বিরিয়ানি হবে। উফ, পিকনিক কিন্তু জমে যাবে। এই সবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে লাইভ করবি, সবাই দেখবে আমরা জঙ্গলে আগুন জ্বালিয়ে পিকনিক করছি। আমাদের ভিডিও একদম ভাইরাল হয়ে যাবে। টিনা, তার বাদবাকি বান্ধবীরা এবং টিনার জায়েরা জঙ্গলের মধ্যে কাঠ জোগাড় করতে শুরু করে। সন্ধ্যাবেলা সবার বেশ ভালোই শীত অনুভব হয়। কাঠকুটো জোগাড় করা হয়ে গেলে তারা একটা বড় জায়গা ঘিরে গোল করে আগুন জ্বালিয়ে রেখে দেয়। সেই আগুনের মধ্যে তন্দুরি চিকেন বানাতে শুরু করে। তারা মাটন বিরিয়ানিও রান্না করে। এই তোরা থাম, এই জঙ্গলের মধ্যে থেকে কিরকম একটা যেন আওয়াজ আসছে না? কি ব্যাপার বলতো? কোনো জন্তু আসছে নাকি? না না, জন্তু আসবে কেন? কিন্তু সত্যিই তো জঙ্গলের ভেতর থেকে এরকম শো শো করে আওয়াজ আসছে কেন? ধীরে ধীরে আগুন নিভে যেতে শুরু করে, কারণ হঠাৎই জঙ্গলের ভেতরে ভয়াবহ ঝড় ওঠে। তারা পালিয়ে ঘরের মধ্যে যেতে পারে না। একে ঠান্ডা, তার উপর আবার ভয়াবহ ঝড়, সব মিলিয়ে পাঁচ বৌমা খুবই বিপদে পড়ে। টিনার বান্ধবীরা যেহেতু জঙ্গলে নতুন, তাই তারাও প্রচন্ড পরিমাণে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ে। শীতের মধ্যে ঝড়ের কবলে পড়ে তাদের একেবারে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায়। অন্যদিকে ঝড়ের দাপটে চন্দনা দেবী এবং তার ছেলেরা বাড়ির বাইরে বেরোতে পারে না। ধীরে ধীরে জঙ্গলের ভেতরে ঝড় কমে যাওয়ার পর, ওরে বাবারে কি শীত! ওরে বাবারে বাবা, আমি তো নড়তে পারছি না, মনে হচ্ছে এখনই জঙ্গলে বরফ পড়বে। প্রায় 2 ঘন্টা পর তাদের যখন হুঁশ ফিরে আসে, তখন তারা দেখে যে তারা নিজেদের ঘরে শুয়ে আছে, কারণ তারা ঠান্ডায় অজ্ঞান হয়ে যাওয়ার পর তাদের স্বামীরা তাদেরকে উদ্ধার করে কাঠের বাড়িতে নিয়ে যায়। সত্যি তোমাদের আনন্দ উৎসব কম নয়। সেই সকাল থেকে বারবার খবরে বলছে যে আজকে খুব ঠান্ডা পড়বে, চারিদিকে দুর্যোগের আশঙ্কা আছে, তবুও তোমাদের পিকনিক করার শখ কম না। চারিদিকের পরিস্থিতি থেকে জঙ্গলের পরিস্থিতি অনেক আলাদা হয়, কিন্তু তোমরা যে কবে বুঝবে আমরা সেটাই বুঝি না। এই কথা শুনে টিনার বান্ধবীরা কিছুতেই সেই জঙ্গলের ভেতরে আর থাকতে চায় না, কারণ তারা খুবই ভয় পেয়ে যায়। পরের দিন সকাল হতে না হতেই তারা জঙ্গল থেকে গাড়ির ব্যবস্থা করে নিজেদের শহরে ফিরে যায়। এমনকি তাদের চিকিৎসার জন্য টিনার শ্বশুরবাড়ির পরিবারকেই টাকা দিতে হয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে জঙ্গলের ভেতরে বেশ কনকনিয়ে ঠান্ডা পড়ে। তারা সবাই মিলে একদিন জঙ্গলে বেরিয়ে সারা সপ্তাহের খাবার জোগাড় করে নিয়ে আসে, কারণ প্রত্যেক দিন এই শীতে জঙ্গলে ঘুরে বেড়ানো মোটেই ঠিক নয়।
একদিন টিনার জায়েরা টিনার ঘরে গিয়ে বলে, টিনা, তোমার কি ব্যাপার বলো তো? আমরা সেই কবে থেকে সুস্থ হয়ে গেছি, কিন্তু তুমি এখনো অসুস্থ হয়ে শুয়ে পড়ে থাকার ভান করছো। এদিকে ঘরে বসে বসে তুমি আরাম করছো, আর ওদিকে শীতের মধ্যে আমাদেরই সব কাজ করতে হচ্ছে। বিশ্বাস করো দিদি, আমার এই জঙ্গলে খুব ঠান্ডা লাগছে। আমি বিছানা থেকে নামতেই পারছি না। দেখো, আমার জন্য আলাদা করে ইন্ডাকশনেরও ব্যবস্থা করেছি। আমি নিজের মতো রান্না করে খাবো, কিন্তু আমি কারোর কোনো কাজ করতে পারবো না, আর আমার কাজও কাউকে করে দিতে হবে না। টিনার কথা শুনে তার জায়েদের খুবই রাগ হয়, কিন্তু তবুও টিনা সেদিন নিজের মতো ইন্ডাকশন ওভেনে ম্যাগি তৈরি করে খেয়ে নেয়। পরের দিন ভোরবেলা টিনার ঘুম ভাঙে। আজকে সে ঠিক করে গায়ে শাল চাপা দিয়ে সে জঙ্গলের মধ্যে মর্নিং ওয়াক করতে যাবে। তাই সে এক্সারসাইজ করার জামা পরে এবং গায়ে সোয়েটার পরে জঙ্গলের মধ্যে হাঁটতে বেরোয়। জঙ্গলে হাঁটা হয়ে গেলে সে যখন বাড়িতে ফিরে আসবে তখন, কি ব্যাপার, আমাদের কাঠের বাড়ির উঠানের কোনায় কারা ঘুমাচ্ছে? আমার চার যা মনে হয় সকালবেলা ফল তুলতে বেরিয়ে ঘরের পাশে বসে ঘুমিয়ে পড়েছে। দেখে তো মনে হচ্ছে কম্বল চাপা দিয়ে আরাম করে ঘুমাচ্ছে। কি সাংঘাতিক চালাক! ইচ্ছা করে চারজনে গায়ে কালো কালারের কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে, যাতে কেউ ওদেরকে সন্দেহ না করে, আর সবাই যাতে ভাবে ওরা কোনো ভয়ানক পশু। এরকম ভোরবেলা উঠে ফল তুলতে বেরিয়ে জঙ্গলের কোনায় বসে ঘুমিয়ে পড়া বার করে দেব। টিনা যখন সামান্য এগিয়ে গিয়ে একজনের গায়ে হাত দেয়, তখনই চারজনে তার দিকে জুলজুল চোখে তাকাতে শুরু করে। সেই চারজনের মুখ দেখে এই ঠান্ডার মধ্যেও টিনার ঘাম ঝরতে শুরু করে, কারণ তারা টিনার জায়েরা নয়, বরঞ্চ তারা চারটে হিংস্র নেকড়ে, যেটা দেখা মাত্রই টিনা ভয়ের চোটে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না। ওরে বাবা রে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! নেকড়ে নেকড়ে আমাকে খেয়ে ফেললো! ওরে বাবা রে বাবা! টিনা ভীষণ পরিমাণে চিৎকার করতে শুরু করে। এমন সময় তার শ্বশুরবাড়ির লোকেরাও কাঠের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তারাও ওরকম চারটে ভয়ঙ্কর নেকড়েকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু চন্দনা দেবী এবং তার 5 ছেলে যেহেতু বহুদিন ধরে জঙ্গলে বাস করে, তাই তারা নেকড়ে তাড়ানোর উপায় জানে। তখনই তারা কাঁচা মাংস নিয়ে জঙ্গলের মধ্যে ছুঁড়ে দেয়, আর সেই নেকড়েগুলো মাংসের গন্ধ পেয়ে জঙ্গলের দিকে বিলীন হয়ে যায়। এভাবেই টিনা কোনো মতে সেই যাত্রায় নিজের প্রাণ ফিরে পায়। আমি আর কখনো এই জঙ্গলে থেকে উচ্ছৃঙ্খলা করব না, কারণ একবার আমার জন্যই সবাইকে ঝড়ের কবলে পড়তে হয়েছে, আর আজকে নেকড়ে আক্রমণ আমার ভুল হয়ে গেছে। সত্যি এই জঙ্গলে শীতকাল একেবারে আলাদা রকমের। টিনা শীতকালে আর কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে না। সে তার জায়েদের মতোই জঙ্গলে থাকার সব পদ্ধতি শিখে নেয়। এভাবেই তারা সেই জঙ্গলেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অপর্ণা তার স্বামী রাজচন্দ্র এবং শাশুড়ি মা বৈশাখী দেবীর সঙ্গে বাস করত। অপর্ণাকে তার পরিবারের কেউই পছন্দ করত না, কারণ অপর্ণা দেখতে খুবই কালো হওয়ার পাশাপাশি সে একটি গরিব পরিবারের মেয়ে ছিল। তাই বিয়ের পর থেকেই তার স্বামী এবং শাশুড়ি মা তার উপর অকথ্য অত্যাচার করত। অপর্ণা সবকিছুই মুখ বুজে সহ্য করত। অপর্ণা এখন 9 মাসের গর্ভবতী ছিল। একদিন তার শাশুড়ি মা বৈশাখী দেবী তাদের গ্রামের এক দাইমাকে বাড়িতে ডেকে আনে। দাইমা, তুমি আমার বৌমাকে দেখে বলো তো, এর ছেলে হবে নাকি মেয়ে হবে? দাইমা ভালো করে অপর্ণাকে লক্ষ্য করার পর বলে, এর মুখ দেখে স্পষ্ট আমি বুঝতে পারছি যে এর মেয়েই হবে। হ্যাঁ, আমি ঠিকই বুঝেছিলাম। এ যেমন অপয়া কালমুখী, সেরকমই এও একটা কালমুখী মেয়েকে জন্ম দেবে। মুখপুরি কোথাকার। ঠিক আছে দাইমা, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তুমি এবার আসতে পারো। এই যে মুখপুরি, তোকে আমি আমার বাড়িতে আর এক মুহূর্ত রাখবো না। আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুই। এ আপনি কি বলছেন মা? আমি বাড়ি থেকে কেন বেরিয়ে যাব? আর আপনি দাইমার কথা কিভাবে বিশ্বাস করলেন? কেউ কখনোই কারোর মুখ দেখে বলতে পারবে না যে তার ছেলে হবে নাকি মেয়ে। এরকম ক্ষমতা উপরবেলা কাউকেই দেয়নি। আর তাছাড়া আমার মেয়ে যদি হয়, এতে আমার কি করার আছে? উপরবেলা যা চাইবে তাই তো হবে। চুপ কর, মুখটা বন্ধ কর। এখন আমি যা চাইবো তাই হবে। আমি তোকে এক মুহূর্ত আমার বাড়িতে রাখবো না। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না, আমি কোথাও যাব না। এটা আমার বাড়ি। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। ঠিক তখনই সেখানে অপর্ণার স্বামী রাজচন্দ্র পিয়ালি নামে একটি সুন্দর দেখতে বড়লোক মেয়েকে বাড়িতে নিয়ে আসে। আরে, এটা তোর বাড়ি কে বললো? হ্যাঁ,
এটা আমার বাড়ি, আর আমি যা বলবো এখানে তাই হবে। আমি পিয়ালিকে বিয়ে করেছি, আজ থেকে পিয়ালি এই বাড়িতেই থাকবে। তুই তোর রাস্তা দেখে নে, না হলে তোকে আর তোর বাচ্চাকে দুজনকেই একসঙ্গে আমি শেষ করে দেবো, বুঝেছিস? না না, এরকম করবে না দয়া করে। আমি চলে যাচ্ছি এখান থেকে, এখনই চলে যাচ্ছি। হ্যাঁ, আর কান খুলে শুনে নে, এই এলাকার কোথাও যদি তোকে আমি দেখতে পাই তাহলে ভাববি সেই দিনই তোর এই পৃথিবীতে শেষ দিন, আর তোর বাচ্চাকেও আমি ছাড়বো না বলে দিলাম। অপর্ণা রাজচন্দ্রের কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। সে নিজের এবং তার সন্তানের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। অপর্ণা কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে হাঁটতে হাঁটতে রেল স্টেশনে পৌঁছায়। আমি কোথায় যাব? এই পৃথিবীতে আমার চেয়ে কেউ নেই। আমি অন্য শহরে চলে যাব, না হলে এরা আমাকে মেরে ফেলবে। এক কাজ করি, আমি ট্রেনে উঠে পড়ি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। অপর্ণা এই বলে একটা ট্রেনে উঠে পড়ে। ট্রেনে লোকজনের প্রচুর ভিড় ছিল। এদিক ওদিক দেখার পর সে একটা সিট ফাঁকা পায় এবং সেখানে গিয়ে বসে পড়ে। অপর্ণা চোখে জল ফেলতে ফেলতে যাত্রা করছিল। ট্রেনের প্যাসেঞ্জারগুলো তার দিকেই তাকিয়েছিল। একজন লোক এসে অপর্ণাকে বলে, এই যে তোমার টিকিট কোথায়? হ্যাঁ, তোমার সিট নাম্বার কত? টিকিট? আমার কাছে তো কোনো টিকিট নেই, আর আমি আমার সিট নাম্বারও জানি না। আসলে আমার কাছে টাকা ছিল না বলে আমি টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছি। ওরে বাবা, তুমি তো দেখছি মামার বাড়ির আবদার পেয়েছো। টাকা ছিল না বলে টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছো। হ্যাঁ, এই সিটটা আমার, বুঝেছো? তুমি এখানে বসতে পারবে না, যাও উঠে অন্য জায়গায় যাও। আর টিকিট ছাড়াই ট্রেনে উঠেছো। টিটি যদি তোমাকে ধরতে পারে না তাহলে বুঝবে ঠেলা কাকে বলে। টিকিট ছাড়াই ট্রেনে উঠে রিজার্ভ সিটে বসা, বেরিয়ে যাবে। লোকটির কথা শুনে অপর্ণা খুবই ভয় পেয়ে যায়। সে ভিড়ের মধ্যে কোথাও দাঁড়ানোর মতো জায়গাও পায় না। সে যেখানেই দাঁড়াতে যাচ্ছিল কিংবা বসতে যাচ্ছিল সেখান থেকেই ট্রেনের যাত্রীরা তাকে বিতাড়িত করছিল। তার উপর অপর্ণা মনে মনে ট্রেনের টিটিকে নিয়ে খুবই ভয় পাচ্ছিল। সে 9 মাসের গর্ভবতী হওয়ায় তার পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে যাত্রা করাটাও একটা কষ্টকর ব্যাপার ছিল। শেষ পর্যন্ত সে ট্রেনের বাথরুমের কাছে ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়ে। বাথরুম থেকে বাজে গন্ধ তার নাকে আসছিল, সেই সঙ্গে মাছিও ভনভন করছিল, কিন্তু কিছু করার ছিল না। অপর্ণা সবকিছু সহ্য করেই যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পরেই অপর্ণা একজন টিটিকে দেখতে পায়। সে খুবই ঘাবড়ে যায়। টিকিট 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 দেখান, টিকিট দেখান, টিকিট টিকিট। সর্বনাশ, টিটি এদিকেই আসছে। এবার কি হবে? টিটি যদি জানতে পারে আমার কাছে টিকিট নেই তাহলে আমাকে ট্রেন থেকেই নামিয়ে দেবে। এবার আমি কি করব? অপর্ণা কি করবে কিছু ভেবে না পেয়ে ট্রেনের বাথরুমের মধ্যে ঢুকে যায়। সে চুপ করে বাথরুমের মধ্যে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ধীরে ধীরে তার ব্যথা বেড়েই চলে। হে উপরওয়ালা, আমার পেটে এত ব্যথা করছে কেন? রক্ষা করো, আমি যে আর সহ্য করতে পারছি না। ওরে বাবা গো, আমি মরেই যাব মনে হচ্ছে। এত ব্যথা কেন হচ্ছে? আসলে অপর্ণার প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল। সে মারাত্মক যন্ত্রণা সহ্য করার মতো ছিল না, কিন্তু বাইরে টিটি থাকায় অপর্ণা জোরে চিৎকার করতেও পারছিল না। তাই সে চুপচাপ যন্ত্রণা সহ্য করেই চলেছিল। একটা সময় অপর্ণা যন্ত্রণা সহ্য করতে না পেরে ট্রেনের বাথরুমের মধ্যেই শুয়ে পড়ে এবং সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। অপর্ণা তার বাচ্চার মুখ দেখে খুবই খুশি হয়। অপর্ণা খুবই অসুস্থতা অনুভব করছিল, তাই সে বেশ কিছুক্ষণ এমনিই শুয়েছিল। হঠাৎ করে সে দেখে তার বাচ্চা মেয়েটি ট্রেনের বাথরুমের মধ্যে থাকা একটা ফাঁকা জায়গার মধ্যে ঢুকে যাচ্ছে। এ কি, আমার মেয়েটা তো পড়ে যাচ্ছে। বাথরুমের মধ্যে ফাঁকা জায়গা কোথা থেকে এলো? ও, বাথরুমের মধ্যে জায়গাটা তো ফাঁকা থাকে না। আমার মেয়েটাকে বাঁচাতে হবে। আমার মেয়ে যদি এই গর্তের মধ্যে ঢুকে যায় তাহলে তো সোজা রেল লাইনের উপর গিয়ে পড়বে। এই বলে অপর্ণা তার বাচ্চা মেয়েটির হাত ধরতে যায়। তখনই সে লক্ষ্য করে তার ছোট্ট বাচ্চা মেয়ের হাতে বড় কালো একটি জন্মগত চিহ্ন আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অপর্ণা তার মেয়েটাকে রক্ষা করতে পারে না। বাচ্চা মেয়েটি ট্রেনের মধ্যে থেকে বাইরে বেরিয়ে গিয়ে রেল লাইনের উপর পড়ে। অপর্ণা জোরে জোরে কাঁদতে শুরু করে। আমার মেয়ে পড়ে গেছে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার মেয়েকে। কে কোথায় আছো? তাড়াতাড়ি বাঁচাও আমার মেয়েটাকে। অপর্ণা এরকম ভাবে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। সে পাগলের মতো চিৎকার করতে থাকে। তখনই তাকে টিটি দেখতে পায়। এই যে এবার খুঁজে পেয়েছি।
আমাকে দেখতে পেয়ে তো তুমি বাথরুমে ঢুকে গিয়েছিলে তাই না? টিকিট কোথায় তোমার? হ্যাঁ, আমি জানি তোমার কাছে টিকিট নেই, আর তাই জন্যই তুমি পালিয়ে বেড়াচ্ছ। আমার বাচ্চা মেয়েটা পড়ে গেছে। আমি কিছুক্ষণ আগে বাথরুমের মধ্যে আমার মেয়েকে জন্ম দিয়েছি, কিন্তু বাথরুমের মধ্যে থেকে আমার মেয়েটা পড়ে গেছে। দয়া করে আমাকে যেতে দিন আমার বাচ্চার কাছে। এই আবার কি আজগবি গল্প শোনাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, তোমার কাছে টিকিট নেই আমি জানি, তাই বলে তুমি আমাকে উল্টোপাল্টা গল্প শোনাবে আর আমি তা মেনে নেবো তা কিন্তু নয়। চলো, তুমি অপরাধ করেছো, এবার তোমাকে শাস্তি পেতেই হবে। চলো চলো। আমি সত্যি বলছি, আমার বাচ্চা নিচে পড়ে গেছে। আমার বাচ্চাটাকে বাঁচান দয়া করে, ও না হলে মারা যাবে। টিটি অপর্ণার কোনো কথা শোনে না। অপর্ণাকে ধরে নিয়ে টিটি পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং তাকে লকআপে বন্দি করা হয়। অপর্ণা হাউ হাউ করে তার মেয়ের জন্য কাঁদতে থাকে। অন্যদিকে অপর্ণার মেয়ে রেল লাইনের উপর শুয়ে শুয়ে প্রচন্ড জোরে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখান থেকে গায়ত্রী ও তার স্বামী মদন হেঁটে হেঁটে যাচ্ছিল। গায়ত্রী বাচ্চা মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। এই বাচ্চাটা কোথা থেকে এলো? কি গো, দেখেছো? একদম দুধের শিশু, ছোট্ট বাচ্চা। এই বাচ্চাটাকে কে এখানে ফেলে গেছে বলো তো? এরকম রেল লাইনের মাঝে যদি কোনো ট্রেন আসতো তাহলে কি হতো? ঘোর কলিযুগ হয়ে গেছে গায়ত্রী, ঘোর কলিযুগ। এখন মানুষজন বাচ্চাদের পরও করে না, বাচ্চাদের শুধু জন্ম দিতেই জানে, কিন্তু কর্ম করতে জানে না। আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, চলো আমরা বাচ্চাটাকে নিয়ে চলে যাই এখান থেকে। এই বলে গায়ত্রী ও মদন অপর্ণার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে চলে যায়। তারা বাচ্চা মেয়েটির নাম রাখে সুকন্যা। সুকন্যাকে পেয়ে তাদের জীবন আনন্দে ভরে উঠেছিল। অন্যদিকে কয়েকদিন পর অপর্ণাকে লকআপ থেকে মুক্ত করে দেওয়া হয়। সে পাগলের মতো তন্ন তন্ন করে তার মেয়েকে খুঁজতে থাকে। শহরের এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত কোনো অংশই অপর্ণা বাদ রাখে না, কিন্তু সে তবুও তার মেয়েকে খুঁজে পায় না। শেষ পর্যন্ত সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে থাকে। অন্যদিকে সুকন্যাকে গায়ত্রী ও মদন সুসংস্কার দিয়ে বড় করতে থাকে। দেখতে দেখতে 18 বছর কেটে যায়। সুকন্যা বড় হয়ে ওঠে। এরই মধ্যে গায়ত্রী ও মদন দুজনেই মারা গিয়েছিল। সুকন্যা শহরে এসে একটা নামি দামি কলেজে ভর্তি হয়েছিল। সে প্রথম দিন যখন কলেজে যায় তখন সে একটা সুন্দর দেখতে যুবতী মেয়েকে তার বাবার সঙ্গে গাড়ি থেকে নামতে দেখে। অপর্ণা নিচের মতো হেঁটে যাচ্ছিল, তখনই ভুল করে সেই সুন্দরী মেয়েটার সঙ্গে তার ধাক্কা লাগে। কি রে, তুই অন্ধ নাকি? চোখে দেখতে পাচ্ছিস না? আমাকে ধাক্কা মারার সাহস তুই পেলি কোথা থেকে? কপালে চোখ আছে দেখতে পাচ্ছি, চোখ দুটোতে কাজ হয় তো? আমি চোখে ঠিকঠাকই দেখতে পাই, চোখে তুমি দেখতে পাও না। ধাক্কাটা আমি তোমাকে মারিনি, তুমি আমাকে মেরেছো, কারণ আমি আমার জায়গায় ঠিকঠাকই হেঁটে যাচ্ছিলাম। এই তোর সাহস কি করে হয় আমার মেয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলার? তুমি জানো আমি কে? আমি এই কলেজের পার্টনার, আর এটা হলো আমার মেয়ে। এই কলেজে পড়তে হলে আমার মেয়ের কাছে মাথা নত করে থাকতে হবে, তা না হলে তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে আমার 2 মিনিটও লাগবে না, বুঝেছো? আসলে যে লোকটি সুকন্যাকে ধমক দিচ্ছিল সেটা আর কেউ নয়, সুচন্দ্রার বাবা রাজচন্দ্র ছিল। আর রাজচন্দ্রের সঙ্গে যে মেয়েটি ছিল সেটি ছিল তার মেয়ে, অর্থাৎ রাজচন্দ্রের দ্বিতীয় স্ত্রী পিয়ালির মেয়ে। প্রথম দিন থেকেই সুকন্যাকে ফাল্গুনী উত্ত্যক্ত করা শুরু করেছিল। সবসময় প্রতিটা মুহূর্তে ফাল্গুনী সুকন্যাকে অপমান করত এবং তাকে বিরক্ত করার চেষ্টা করত। ফাল্গুনী কোনো কিছুতেই কান না দিয়ে পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। ফাল্গুনী তার পরিশ্রমের ফল পেয়েছিল। এখন সে সেই শহরের অনেক বড় এক আইএএস অফিসার হয়ে গিয়েছিল। আমি এই এলাকাটাকে আরো উন্নত করতে চাই। তারও আগে আমার যেটা করণীয় সেটা হলো রাজচন্দ্র আর ওর মেয়ের মতো অহংকারী লোকেদের শাস্তি দেওয়া। আমার উন্নতির পথে আমাকে অনেক বাধা দিয়েছে। রাজচন্দ্র ও তার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য ফাল্গুনী সুযোগের অপেক্ষা করতে থাকে। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই তার কাছে একটা বৃদ্ধ ভিখারি মহিলা আসে। বৃদ্ধ ভিখারি মহিলাটি আর কেউ নয়, সুকন্যার মা অপূর্ণা ছিল। দয়া করে আমাকে কিছু সাহায্য করো মা, 3 দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি। অপর্ণাকে দেখে সুকন্যার খুবই মায়া হয় এবং সে ডান হাত দিয়ে কিছু টাকা অপর্ণাকে দিতে চায়। ঠিক তখনই অপর্ণা সুকন্যার হাতের কালো চিহ্নটি দেখতে পায়। সে বুঝতে পারে যে সুকন্যা তারই হারিয়ে যাওয়া মেয়ে। সে হাউ হাউ করে কেঁদে ওঠে। আমার মেয়ে, তুই আমার মেয়ে, তুই কেমন আছিস মা? আমি তোর মা, আমাকে চিনতে পারছিস? আমি অপর্ণা। এই যে এই হাতের কালো চিহ্নটা আমার মেয়ের হাতেই ছিল। মানে তুমি কি বলছো?
তুমি আমার মা? আমিও অনেকদিন ধরে আমার আসল মাকে খুঁজছিলাম। যারা আমাকে লালন পালন করেছে তারা আমাকে বলেছিল আমাকে তারা রেল লাইন থেকে খুঁজে পেয়েছিল। তাহলে কি তুমি আমার মা? হ্যাঁ রে মা, আমি তোকে রেল লাইনের বাথরুমের মধ্যে জন্ম দিয়েছিলাম। অনেক কষ্ট করে আমি তোকে জন্ম দিয়েছিলাম, কিন্তু আমি তোকে রক্ষা করতে পারিনি। কিন্তু কেন মা? কি এমন হয়েছিল যে তুমি আমাকে ট্রেনের বাথরুমের মধ্যে জন্ম দিয়েছিলে? আর তোমার এমন অবস্থায় বা কি করে হলো? আমার বাবা কোথায়? অপর্ণা কাঁদতে কাঁদতে সুকন্যাকে তার অতীতের সব কথা জানায়। সুকন্যা তার বাবার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। নিয়ে চলো, সেই পিশাচ লোকটার কাছে আমাকে নিয়ে চলো মা। আমি নিজের হাতে সেই লোকটাকে শাস্তি দেব যে তোমাকে এত কষ্ট দিয়েছে, যার জন্য এতগুলো বছর আমি আমার মায়ের থেকে দূরে থেকেছি। অপর্ণা সুকন্যাকে রাজচন্দ্রের বাড়িতে নিয়ে যায়। সুকন্যা রাজচন্দ্র ও তার মেয়েকে সেখানে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। ও, তাহলে তুমি আমার বাবা, বুঝলাম। চলো, আজকে প্রথমবার আমি মেয়ে হয়ে নিজের জন্মদাতা বাবাকে শাস্তি দেব। তুমি আমার মাকে কষ্ট দিয়েছো, শুধু তাই নয়, তুমি অনেক গরিবকে নিজের অধিকার থেকে বঞ্চিত করেছো। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। সুকন্যা অপর্ণার মেয়ে জেনে রাজচন্দ্র অবাক হয়ে যায়। ও অপর্ণা, তুমি বেঁচে আছো? সুকন্যা তাহলে তোমার মেয়ে? অপর্ণা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। মামা সুকন্যা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তো তোর বাবা হয়, তাই না বল? সে হাত জোর করে বারে বারে অপর্ণা এবং সুকন্যার কাছে ক্ষমা চায়, কিন্তু রাজচন্দ্র যা ভুল করেছিল সেটা কখনোই ক্ষমার যোগ্য ছিল না। সুকন্যা তার বাবাকে জেলে বন্দি করে। এভাবেই সুকন্যা তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছিল।